টিভির নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি সোনারপুরের রাধানগর কামরাবাদ অঞ্চলে। এটা প্রধানত যাদবপুর লোকসভা এরিয়া। এখানে বিভিন্ন মানুষ একত্রিত হয়েছেন, যারা তাদের সমস্যার কথা আমাদের কাছে তুলে ধরবেন। চলুন তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক তাদের কি মত এই ভোট চলছে নিয়ে। কারণ আমাদের এই ভারতবর্ষ তো গণতন্ত্রের দেশ। তা গণতন্ত্র তো কতটা মেনে চলছে সেটা তো বলা ঠিক নয় ওয়েস্ট বেঙ্গলে। কারণ এখানে মানুষের অধিকার নেই। ভোট দিতে গিয়ে দেখবেন ভোট হয়ে গেছে, না হলে ভোটার কার্ড তার কাছে জমা। তাহলে এই পশ্চিমবঙ্গে ভোটের গরম তো সবসময় হয়ে থাকবে। বিরোধীরা বলবে আমরা আমাদের জায়গা আছে, আর শাসকরা তো কেড়ে নেওয়া অধিকার। রিসেন্ট যে পঞ্চায়েত ভোট গেল, গুনতেই দিল না। 5 মিনিট 6 মিনিট করে একটা একটা সদস্য কেউ কান ফাটিয়ে বার হচ্ছে, কেউ জামা ছিঁড়ে বার হচ্ছে। এর প্রতিবাদ সাধারণ মানুষ দেবে। এবারে এই সামনে যে লোকসভা ভোট আছে, মানুষ তো রয়েছে, মানুষ তো আর ভুলে যায় না। ইতিহাস কোনো দিন ভুলে যাওয়া যায় না। ইতিহাস ইতিহাস থাকে, সেইগুলো মানুষের মনের মধ্যে রয়েছে, ক্ষোভ রয়েছে, জমা রয়েছে। হবে গরম ঠিক আমরা তো জায়গায় জানি আছে। ভোট দেওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু আপনারা কি আপনাদের এলাকায় গণতান্ত্রিক অধিকার ফলাতে পারেন? আমাদের এই সাইডটা হয়তো গণতান্ত্রিক অধিকার, মানুষ ভোট দিতে যাচ্ছে, কিন্তু বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এই তোমার রেশন কার্ড করে দিয়েছি, রেশনের চালটা তোমার পায়, তোমার মেয়ে সবুজ সাথীর সাইকেল চড়ে, এই যে তুমি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছ, এইগুলো দেখে ভোটটা দেবে, ভোট যেন আমরা পাই। এই যে সরকারি টাকাগুলো যে পদে পদে তছরূপ করছে করে, আর একটা দল, নির্দিষ্ট একটা দল, তারা মুনাফা লুটে নিচ্ছে যে আমরা দিচ্ছি। এই ব্যাপারটা থেকে সাধারণ মানুষ কতক্ষণ তারা ভয়ে ভীতত্রস্ত হয়ে যাচ্ছে যে আমরা কি করব, এরকম জায়গা। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের যে সমস্ত উন্নয়নগুলো, সেগুলো তো এইখানে অর্ধেকটা ঢুকতে দিচ্ছে না, নিচ্ছে না। যেমন কত রয়েছে, তোমার আবাসন থেকে শুরু করে তোমার আয়ুষ্মান ভব, এই রকম প্রকল্পগুলো, আয়ুষ্মান ভারত, এই সমস্ত প্রকল্পগুলো নিতে দিচ্ছে না। ওরা ওনাদের প্রচার করার জন্যই এগুলো করছে। আপনি তো বলছেন এখানে কেন্দ্র সরকারের কোনো প্রকল্প ঢুকতে দিচ্ছে না, কিন্তু বিরোধীরা তো বলছে যে কেন্দ্র সরকার যে 100 দিনের টাকাটা আটকে রেখেছে। এটা নিয়ে কি বলবেন? 100 দিনের ব্যাপারটা সমস্ত সাধারণ মানুষও জানে, আমরা সবাই জানি। সরকার টাকা দেবে, তাহলে সেই টাকা যে দেবে সে হিসাব নেবে তো। আমি যদি হিসাব সাবমিট না করি, তাহলে টাকাটা কিভাবে দেবে? টাকাটা তো কোনো ফান্ড, একটা ফান্ড থেকে আসে। ধরো 5 লক্ষ টাকা এলো, 5 লক্ষ টাকার হিসাবটা ওখানে যাবে, আবার তো 5 লক্ষ টাকা আসবে। কিন্তু প্রতিনিয়ত আমাদের এইখান থেকে যারা রয়েছে, বিশেষ করে 100 দিনের কাজের ব্যাপারে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। টাকার ভাণ্ডার কেন্দ্রীয় সরকার, কেন্দ্র থেকে 100 দিনের কাজের টাকা আসে। সেই টাকা যদি কাজ করালাম, ধরো আমি 5 লাখ টাকা এলো, 5 লাখ টাকার কাজটা করালেই তো তার পরবর্তী সময়ের টাকাটা আসবে। যদি কাজটা না করাই, সেই টাকাটা যদি কোনো পুকুর ডোবার নাম করে তুলে নিয়ে বগরা করে নিই, সেই টাকার হিসেব দিতে পারছে না, সেই কারণে টাকা আসছে না। আর এরা সাধারণ মানুষ, যারা জব কার্ডে খেটে খামে খায়, সেই সমস্ত মানুষগুলোকে বোঝাচ্ছে যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না বলেই তোমরা টাকাটা পাচ্ছ না। এইভাবে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বেশি দিন রাখা যাবে না। মানুষও বুঝতে শিখছে, টিভি দেখছে, বিভিন্ন সংবাদ মাধ্যম পড়ছে, আস্তে আস্তে মানুষও বুঝতে পারছে আজকে কোন পরিস্থিতি। মানুষের মুখের ভাষা হারিয়ে ফেলেছে। এদের ভয়, অত্যাচার, গণ্ডগোল অশান্তির ভয়ে মানুষ শুধু মুখটা বন্ধ করে আছে, এছাড়া অন্য কিছুই নয়। মানুষ সবাই জানে 100 দিনের টাকা কী কারণে এরা পাচ্ছে না। যারা জব কার্ডের লেবার, তারাই তো মেন টাকার অধিকারী। আর এরা চিৎকার করে যাচ্ছে। দেখুন, একটা জব কার্ডের লেবার আপনি দেখেছেন কোনোদিন আন্দোলনে চিৎকার করে বলতে যে আমি সত্যিকারে কেন্দ্রীয় সরকারের টাকা দেয়নি? দেখবেন শুধু সরকার পক্ষ, মানে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে শুধু হাঁকা হচ্ছে 100 দিনের টাকা দিচ্ছে না কেন, 100 দিনের টাকা আটকে রেখেছে, সাধারণ মানুষের গরিবের টাকা আটকে রেখেছে। কিন্তু কোনো সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, জব কার্ড হোল্ডার, তারা কোনোদিন কি প্রতিবাদ করেছে যে সত্যি করে? তারা কিন্তু ইতিহাসটা জানে কি কারণে এরা জোর করে নিয়ে যাচ্ছে বলে তারা সঙ্গে যাচ্ছে, নচেত তাদের কিন্তু মুখের ভাষা নেই। তারা যাতে টাকাটা পায় সেই কারণে যাচ্ছে। দেখি সরকারে রয়েছে, যদি টাকাটা পাই এই জন্যে যাচ্ছে। কিন্তু তারাও জেনে গেছে যে টাকাটা কী কারণে আটকে আছে। পরিস্থিতি ঠিক হোক, আবার যখন দেখবে সরকার ঠিক জায়গা, পরিস্থিতি হিসাব টিসাব মিটে আবার টাকা আসবে। ঘরের টাকাটাও ওই কারণে তো বন্ধ, ঘরের টাকাও ওই কারণে বন্ধ। ঘরের লিস্ট হচ্ছে, ঘরের লিস্ট হয়ে রয়েছে, টাকাটা আসছে না। দীর্ঘ কত বছর ধরে ঘর আসছে আমফানের টাকা, বলছে তুই টাকা দিয়েছিস, হিসাব নিবি। তা আমপানের টাকা সবাই তো জানে 20,000 টাকা করে পেয়েছে, যারা পূর্ণ ক্ষতি 20,000, আংশিক ক্ষতি 5,000, সমস্ত স্তরের মানুষ পেয়েছে। এবারে ক্ষতি ব্যাপক হারে,
সমস্ত স্তরের মানুষের হয়তো জায়গায় পৌঁছানো পায়নি, কিন্তু এরাই তো বন্টনটা করেছে এরা। তা টাকার আবেদন যদি প্রয়োজন পড়ে আরও সেই কেন্দ্রীয় সরকারের আবেদন করতে হবে যে এই মানুষগুলো পায়নি। সেরকম কোনো কি আবেদন কোনো দিন করেছে? হয়নি, শুধু বলে দেয় না। এদিকে বলছে নেবো না, টাকা দরকার নেই, কেন্দ্রীয় সরকারের কোনো টাকা দরকার নেই, আমরা একা একা নিজেরাই করে তুলবো। আবার দেখুন পরের দিনই লাইন দিয়ে যাচ্ছে, আবার টাকা দাও, টাকা দেয়নি। তাহলে কোনো কথা আগা পাঁচতলা মিল নেই, সেই কারণে এই ব্যাপারে কিছু বলারও নেই। শাসক দল বলছে আগামী দিনে পশ্চিমবাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে। আপনার কি মত? হ্যাঁ, তো সে তো দেখাবেই, পশ্চিমবাংলাই তো ভারতের পথ দেখাবে। তো ফুটবে, ডবল ইঞ্জিন সরকার হবে, পশ্চিমবাংলায় আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে, এটা তো দেখুন, বাস্তব। কারণ পশ্চিমবাংলা পথ দেখাবে না, পশ্চিমবাংলা পথ দেখাবে মানে আজকে দেখা যাচ্ছে একটা নেতামন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। মিড ডে মিলের টাকা কেন্দ্রীয় সরকার থেকে দিচ্ছে, শিশু খাদ্য সেখান থেকে ঘাবলা মেরে কোথায় দগ্ধ হচ্ছে, বকটুয়ে যারা পুড়ে মারা গেছে তাদের দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তারপরে কি হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী, দেখা যাচ্ছে রেশনে চুরি। তাহলে চুরি নেই, যে হাঁড়ির মুখ খুলবে একটা করে চুরি। তাহলে পশ্চিমবাংলার লোক গিয়ে যদি বাইরে গিয়ে ভারতবর্ষের মুখ দেখায়, সেটা তো আমাদের গর্বের ব্যাপার, কিন্তু এইভাবে দেখায়। আপনি একটা কোনো বাইরে যান, ব্যাঙ্গালোর বা একটু বাইরের দিকে যান, বলে ও কোথাকার লোক, পশ্চিমবাংলার লোক, এ বাবা বাবা সরে দাঁড়াও সব চোর। তাহলে আমাদের পশ্চিমবাংলার লোকের সবার একটাই ডেফিনেশন হয়েছে, পশ্চিমবাংলার লোক মানে সব চোর। সেটা দিদির রাজ্যে পরিণত করেছে প্রত্যেকটা মানুষের ভূমিকা। বাইরে কোনো জায়গায় বেড়াতে গেলে দিনগত পরে হোটেল দেবে না, বা কোনো বেড়াতে গেলে কোনো গাড়ি বলবে না এদের নেওয়া যাবে না, পশ্চিমবাংলার লোক। এরকম পরিস্থিতি হয়েছে, তা দিদি ভারতবর্ষের মুখ তো অবশ্যই হবে। গত 5 বছরে আপনার এলাকায় কি কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন তো দেখুন, জিএসটির টাকা যে দিদি সবার আগে জিএসটি নিয়ে আন্দোলন করেছিল যে জিএসটি করতে দেওয়া যাবে না, আর সেই দিদি দেখুন সবার আগে জিএসটি নেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে, হাত পেতে রয়েছে। জিএসটির টাকা যদি না ঢুকতো তাহলে এলাকায় ডেভেলপমেন্ট করা কোনোদিনই সম্ভব হতো না। রাস্তাঘাট এখন তো, আগে এমন একটা হতো রাস্তাঘাট করার জন্য বিভিন্ন প্রসেসিং বা মাধ্যমে যেতে হতো। এখন জিএসটির টাকাটা এত পরিমাণেই বেশি পরিমাণে আদায় হচ্ছে ট্যাক্সটা, তার থেকে অটোমেটিক্যালি রাস্তাঘাট হবে। রাস্তাঘাট নিয়ে যে সরকার রাস্তা করে যে ক্যারির নেবে, যে রাজ্য সরকার এই রাস্তাটা করেছে আমরা উন্নয়নের ধারা বয়ে নিয়ে যাচ্ছি, এটা কোনো রকমই বলা সম্ভব নয়। কারণ জিএসটির টাকা থেকে হচ্ছে, তো একটা অংশ পাচ্ছে, সেই অংশ। সব তো প্রধানমন্ত্রী আর এটাও জানেন, যোজনা। রাস্তাঘাট করছে, রাস্তাঘাটের একটা ভালো করে খুঁজে দেখবেন, যারা বিশেষ করে কন্ট্রাক্টর বন্ধু বান্ধব বা লেবার শ্রেণীর মানুষ, দেখবেন 40% কমিশন করে ওই ভাইপোর কাছে চলে যাচ্ছে। তাহলে রাস্তাও হচ্ছে সেই রকম। রাস্তা হচ্ছে আজকে করছে, 1 মাস 1.5 মাস পর থেকে ফেটে চটে উঠে চলে যাচ্ছে। এইরকম রাস্তার প্রমাণ আপনাদের এখানেও দেখানো যাবে। তাই এই তো উন্নয়ন। সব শেষে কি বলবেন যে এবারে বিজেপি কটা আসনে জিততে পারে? দেখুন, আশাবাদী তো আমরা আছি, কারণ আমরা যেহেতু ভারতীয় জনতা দল করি। 30 থেকে 32টা পাবে এবারে, 30-32টা অবশ্যই পাবে। আসবে। আমরা সবাই এবারে যেটা আমরা যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোট। ভালো আছি ভাই। গরম কেমন পড়ছে? গরম তো তবু একটু কম আছে মনে হচ্ছে, কারণ আগের বার তো খুব গরম ছিল, বৃষ্টি হওয়ার কারণে গরমটা একটু কম আছে। আর ভোটের গরম কেমন দেখছেন? আমাদের এখানে ভোটের গরম বলতে ঠিকই আছে, দুপক্ষ সমান সমান লড়াই হবে, চোখে চোখ রেখেই লড়াই করবে দুপক্ষ। তবে পাল্লা ভারী আছে অনির্বাণ গাঙ্গুলির দিকেই পাল্লা ভারী আছে, কারণ তার যা মানে পরিচয়, রাজনৈতিক পরিচয়, কিংবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে উনি মানে হয়েছে, একজন প্রতিষ্ঠিত লোক হয়েছে। তা সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে অনির্বাণ গাঙ্গুলির দিকে পাল্লা ভারী থাকবে। রাজ্যে কি কি সমস্যা আপনার চোখে পড়ছে? দেখুন, রাজ্যে তো সবই সমস্যা, কারণ শিক্ষা ব্যবস্থা যেখানে ভেঙে পড়েছে, স্বাস্থ্য যেখানে ভেঙে পড়েছে, সেখানে তো আর সমস্যার কোনো জায়গা নেই। মানে সব সমস্যার মধ্যে বড় সমস্যাগুলো হয়ে গেছে। সেই ক্ষেত্রে আর কিছু বলার নেই, শুধু সরকারটাকে পরিবর্তন করতেই যতটুকুনি আমাদের টাইম লাগে সেইটুকুনি। তবে 4 তারিখের পরে সরকার পাল্টে যাবে, মানুষ পাল্টে দেবে। এই সরকার, রাজ্য সরকার তো অনেক কাজই করছে, তারপরেও পাল্টানোর কথা কেন বলছেন? দেখুন, আমাদের এই রাধানগর গ্রামেরই কথা বলবো। আমাদের এই গ্রামে আমরা কোনোদিন জল কিনে খেতাম না, এখন আমরা জল কিনে খাচ্ছি। তার কারণটা, তখন আমাদের চিনে মাটির পাইপ ছিল, এখন আমাদের কেন্দ্র সরকারের খুব ভালো পাইপ দিয়েছে, পিপিসি পাইপ, কিন্তু আমরা জল সবাই টাইম কলের জল খেতে পারি না, সবাই জল কিনে খাচ্ছি। এখানে যে সমস্ত জল ব্যবসাদাররা আছে, তারা কোটি কোটি টাকার বিজনেস আমাদের গ্রামের ওপর দিয়েই করে নিয়ে চলে যাচ্ছে। মানুষ কিন্তু সেদিকে একদম খেয়াল করছে না। শুধু তাই নয়, আজ এই সমস্ত দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত দোকানগুলো, এই সমস্ত যে দোকানগুলো, এই সমস্ত ভাইয়েরা দোকানগুলো রয়েছে, এদের কোনো স্থায়ী দোকান নয় এগুলো।
আমাদের সমস্ত গ্রামের জল এটা দিয়েই পাস হয়। এই সমস্ত জায়গাগুলো আজকে এরা দোকান করে আছে, আমরা জানি না এখন ওনারা ব্যবসা করছে, হয়তো করুক, কিন্তু ভবিষ্যৎ বলবো না, হয়তো কিছু দিনের মধ্যেই দেখা যাবে খাল ডেভেলপমেন্টের জন্য এই দোকান ভেঙে দেবে, তখন ওদের আবার সেই টাকা খরচ করে আবার এগুলোকে ঠিক করতে হবে। তাই এদেরকে উৎসাহ না দিয়ে এদের ভালোভাবে বোঝানো অত্যন্ত উচিত ছিল যে এগুলো ডেভেলপমেন্টের জিনিস, কিন্তু বোঝানোর জন্য লোক তো নেই, কারণ এটা একটা ভোট ব্যাংকের রাজনীতি। তাই এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু শাসক দল তো বলছে আপনারা ধর্মের রাজনীতি করছেন, এ ব্যাপারে কি বলবেন? দেখুন, আমরা যদি ধর্মের রাজনীতি করতাম তাহলে আমরা সবাইকে ভ্যাকসিন দিতাম না, হিন্দু মুসলমানকে দেখে, ঠিক আছে? শুধু তাই নয়, আমরা তো করোনার সময় সবাইকেই চাল দিয়েছি, হিন্দু মুসলমান সবাইকে চাল দিয়েছি, কারোর মধ্যে আমাদের ভেদাভেদ নেই। তবে যারা বলে যে ধর্মের ওপর রাজনীতি করে, তারাই সবচেয়ে বড় ধর্ম নিয়ে রাজনীতি করে। তা না করলে আমরা তো কালকেরই টিভিতে দেখতে পেলাম, আমাদের হচ্ছে আশ্রমের একজন মানে একে হচ্ছে তোমার সাধুকে অপমান করলো, ঠিক আছে? তাই এগুলো ঠিক নয়, মানুষ দেখছে, মানুষের জবাব দেবে ঠিক মতো টাইমে। হ্যাঁ, আমরা লড়াই চালিয়ে যাব আমাদের পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে এবং সুরক্ষিত রাখতে আমরা চাইব। একজন মুসলিম কি এই বিজেপি দলটা করতে পারে? কেন মুসলিম পারবে না? এটা তো হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই। দেখুন, মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এটা আমাদের বাঙালিই লিখেছিল, কাজী নজরুল ইসলাম বলেছিল। কিন্তু আমরা তো দেখতেই পাচ্ছি না যে কেন আমরা, কিসের ভিত্তিতে আমরা ভাই ভাই, আমরা সত্যি যদি ভাই ভাই হয়ে থাকি তাহলে তীব্রতে আমাদের কেন অত সেনা? কিন্তু যাই হোক, এ বিষয়ে কথা বলবো না। তবে আমরা হিন্দু মুসলমান দেখি না, যারা বলে তারা সম্পূর্ণ ভোটের রাজনীতি করে। অনেকেই তো বলেন যে আমরা মুসলিম হয়ে কোনো মিছিলে গিয়ে জয় শ্রীরাম স্লোগানটা আমরা দিতে পারি না, কারণ আমাদের ধর্মে আঘাত পায়। এটা নিয়ে কি বলবেন? দেখুন, উৎসব যার যার, ধর্ম তো সবার, ঠিক আছে? তার যে যার ধর্ম সে তার পালন করবে। শুধু তাই নয়, আজকের যারা বলে যে যারা জয় শ্রীরাম বলতে পারে না, প্রচুর মুসলিম আছে যারা রাষ্ট্রবাদী মুসলিম, তারা সবাই জয় শ্রীরাম বলে। আমাদের মুসলমানের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, কিংবা আমাদের কোনো রাগ নেই। আমাদের রাগ কাদের ওপর? যে সমস্ত চোর, গুন্ডা, বদমাশ আছে, সন্ত্রাসবাদী মুসলিমদের প্রতি আমাদের রাগ। যারা দেশকে ভালো চায় না, দেশের ভালো চায় না, তাদের প্রতি আমাদের রাগ। আর তেমন কোনো বিষয় নেই। কি কি উন্নয়ন হয়েছে আমাদের রাজ্যে আপনার মনে হচ্ছে? আমাদের রাজ্যে উন্নয়ন বলবো না যে হয়নি, উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে। তার থেকে বড় প্রশ্ন, রাস্তাঘাট যেমন হয়েছে সেরকম রাস্তাঘাট মানে খুব একটা ভালো হয়নি। ঢালাই রাস্তা আজ ভেঙে যাচ্ছে, আজ রাস্তার পিচ উঠে যাচ্ছে, কল আছে ঠিক টাইমে জল আসে না, অন্যান্য জায়গায় 3 টাইম জল আসে, আমাদের 2 টাইম জল আসে। আজ ছোটো ছোটো ব্যবসাদার যারা এখানে ব্যবসা করে, তারা সব ভয়ে ভয়ে থাকে, যে ওরা মুখ খুলতে পারে না। ওরা মুখ খুললেই জানে যে যদি এক্ষুনি টিএমসির লোক দেখে নেয়, মানে একটা ভয় তৈরি করে দিয়েছে এদের মধ্যে। সেই ভয় আগামী দিন ওদেরই এই ভয় ক্ষতি করবে, কারণ মানুষ এখন ওসব কিছু দেখে না। তারা দেখে যে তাদেরকে কীভাবে টিএমসি দল রেখে দিয়েছে, কিন্তু তারা কেউ ভালো নেই, শুধু বলতে পারছে না। ভোট বাক্সেই জবাব দেবে 1 তারিখে, দেখে নেবে সাধারণ মানুষ। আপনার নামটা বলুন। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, লোকে আমাকে বেশিরভাগ বিশু বলে চেনে। পাড়ায় বাড়ি, সামাজিক কাজবাজ করি। মানে যদি বলতে পারো তো রাজনীতিকে খুব ভালোবাসি এবং প্রধানমন্ত্রীকেও খুব ভালোবাসি। প্রধানমন্ত্রীর আদর্শে আমরা চলি। হ্যাঁ, ভালো আছি। আপনি ভোট দেন? হ্যাঁ, ভোট দিই। কতদিন ধরে ভোট দিচ্ছেন? আমি 12 বছর ধরে ভোট দিচ্ছি। আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, নাকি জোর করে অন্য দলে ভোট নিয়ে নেওয়া হয়? না, না, আমাদের সবার বেলা হয় না। আমি ব্যক্তিগতভাবে আমার ভোটটা আমি নিজেই দিই। বাকিদের ক্ষেত্রে? না, 2018 সালে একটা অন্যরকম দেখেছিলাম। 2013 সালে অন্যরকম দেখেছিলাম। সেটা ঠিক ছিল না। তখন আমি তৃণমূল কংগ্রেসের ছিলাম সমর্থক এবং কাজকর্ম করতাম। কিন্তু 2018 সালে যে প্রক্রিয়ায় ভোট হয়েছে, সেটা আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারিনি। তারপর থেকে আমি চিন্তা করলাম যে এই দলের সাথে কাজ করা খুব মুশকিল এবং মানুষ সেটা ভালোভাবে নেবে না। তার জন্য আমি মত পরিবর্তন করে আমি বর্তমানে বিজেপির সামান্য সমর্থক। অনেক সমস্যা দেখেছিলেন বললেন, কি কি সমস্যা আপনার চোখে পড়েছে? সবচেয়ে বড় সমস্যা, মানুষ নিজের ভোট একটি গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক অধিকার যদি প্রয়োগ করতে না পারে, আমাদের বিভিন্ন ক্ষেত্রে লোকসভার ভোট, বিধানসভার ভোট, পঞ্চায়েতের ভোট, বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচিত হয় তার ভোট। সেই ভোট মানুষের নির্বাচিত করার কথা। সেখানে যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী নির্বাচিত করে, সেটা একটা সমাজের জন্য খারাপ বার্তা যায়
এবং সেটা গঠনমূলক হয় না, সেটা খারাপই হয় দেশের জন্য, সমাজের জন্য, সব ক্ষেত্রে। যে 1 তারিখে যে লোকসভা ভোট আপনাদের এখানে, তাহলে জনগণের উদ্দেশ্যে কি বলবেন? জনগণ যেটা বোঝা ঠিক বুঝে গেছে, জনগণ স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে ভোট দেবে। দেশ যাতে প্রতিরক্ষায় ভালো থাকে, সুনিশ্চিত থাকে, আমরা যেন রাতে হোক দিনে হোক 24 ঘন্টা নিশ্চিন্তে ঘুমাতে পারি, দেশ যেন সুরক্ষিত থাকে, মানুষের উন্নতি, মানুষের চাকরি, বিকাশ, সবার বিকাশ হয়, সব কিছু স্বচ্ছতার সঙ্গে হয়। মানুষ সেটা বুঝে গেছে কোথায় ভোট দিতে হবে। ঠিক মানুষ ব্যালট বক্সে তার ভোটটা দিয়ে দেবে। আর এই ভোটটা তো মানুষ দিতে পারবে আশা করি, সব জায়গায় হবে না। যেখানে প্রত্যন্ত, যেখানে কেন্দ্রীয় বাহিনীকে ঘোরানো হবে এই পুলিশ দ্বারা, সেখানে হয়তো অসুবিধা হবে, কিন্তু ভোটটা এবারে আশা করি হবে। মানুষের মত প্রকাশ করতে পারবে ব্যালট বক্সের মাধ্যমে। শান্তিতে ঘুমানোর কথা বলছেন, এতদিন কি শান্তিতে ঘুমোতে পারেননি? না, 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 অন্য সরকারের ক্ষেত্রে দেখেছি, যেমন আপনি বলছি যে এই সরকার আগে আপনার কংগ্রেসের সরকার ছিল, সেই সরকারকে যেমন চীনের সঙ্গে একটা আঁতাত নিয়ে, মানে গোপন একটা আঁতাত, ঠিক আছে আমি তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি আমার যা পারো করো, এইটা না। আমি এখন যে বর্তমান সরকার 2019 সালের পর 24 পর্যন্ত যে সরকার ছিল, সে সরকার কিন্তু কারোর সঙ্গে দেশের ব্যাপার নিয়ে, দেশের মাটি নিয়ে, মা নিয়ে কম্প্রোমাইজে আসেনি। নিজেরটা নিজে বসে নিয়েছে, বুঝে নিয়েছে, রক্ষা করেছে, এবং দেশের যাতে উন্নতি হয়, দেশ যাতে আত্মনির্ভর হয়, সেই প্রচেষ্টাই করে গেছে। আপনার নামটা বলবেন। আমার নাম সাগর রায়। আমি সোনারপুর উত্তর বিধানসভার 3 নম্বর মণ্ডলের একজন ভোটার এবং ভারতীয় জনতা পার্টির সাধারণ সমর্থক। আমাদের যে ক্যান্ডিডেট অনির্বাণ গাঙ্গুলি, তিনি একজন প্রফেসর মানুষ, ভদ্র মানুষ। তার সঙ্গে এমন একটা ক্যান্ডিডেট দেওয়া হয়েছে যে হিন্দুত্বের ওপরে, শিবলিঙ্গের ওপরে কন্ডোমস পরিয়ে করে। আমার মনে হয় সমস্ত হিন্দুবাদীদের অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে ওনাকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ এত বড় সিদ্ধান্ত, যে একটা ঘটনা ঘটিয়েছে, সেই মহিলা যে ভোটে দাঁড়ায়, তাকে ভোট দেওয়া কোনো রকমই সম্ভব নয়। আমার মনে হয় যারা হিন্দুবাদী, হিন্দুত্বের উপর বিশ্বাস করে, তারা অন্তত ভোট দেওয়ার দরকার নেই। সবসময় রাজনীতি নয় যে এমন একটা মহিলা ভোটে দাঁড়িয়েছে, তাকে তো কেউ সাপোর্ট করবে না, বিশেষ করে হিন্দুরা। সেই কারণের দিক থেকে আমাদের অনির্বাণ গাঙ্গুলি বেটেস্ট ফিটেস্ট ক্যান্ডিডেট। আমরা ওনার হাত ধরে আমরা যাদবপুর কেন্দ্রে জয়যুক্ত হতে চলেছি।